স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি তাসনিমে জান্নাত অর্থে এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনামগুলো। ফরিদপুরে বাস পিকআপে সংঘর্ষে 14 জন নিহত, আহত 4, আরও 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 মৃত্যু। শ্রম আইনের মামলায় ডক্টর ইউনূস সহ সাজাপ্রাপ্ত আসামি 23 মে পর্যন্ত জামিনে, শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ। উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রী, না মানলে শাস্তির হুঁশিয়ারি। গরমে অতিষ্ঠ জনজীবন, 20 এপ্রিল থেকে ঢাকা সহ 4 বিভাগে দাবদাহের শঙ্কা, 7 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। শুল্ক মওকুফের সুবিধা উঠলেও চড়া দামে ফিরছে না সয়াবিন তেল, সহনীয় রাখার আশ্বাস প্রতিমন্ত্রী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ফরিদপুরের কানাইপুরে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে 14 জনে, আহত অন্তত 4 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের দিকনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি আরোহী নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা টু মাগুরাগামী একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 6 নারী, 3 পুরুষ, 2 শিশু মারা যান। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ও 1 নারী মারা যান। যাত্রী এই সড়কে যাতায়াত করছে, ধারণা করছে এরা প্রত্যেকেই গার্মেন্টস শ্রমিক হতে পারে, যে কারণে এই হতাহতের সকল। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, যারা আহত হয়েছিলেন তাদের সর্বশেষ শারীরিক অবস্থা কি এবং নিহতদের সবার পরিচয় মিলেছে কিনা এবং মরদেহ হস্তান্তর হয়েছে কিনা? ফরিদপুরের সকালে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটে, এই হতাহতের মধ্যে ঘটনাস্থলে 11 জন এবং হসপিটালে আহতদের উদ্ধার করে আনার পরে এখানে 2 জন মারা যায়। এরপরে আহত একজনের গুরুতর অবস্থায় থাকায় তাকে উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ করা হয়। সেই ঢাকা নেওয়ার পথেও তিনি মারা যায়, ইকবল নামে একজন, বলে নিশ্চিত করেছেন আমাদের হাইওয়ে পুলিশ ওসি। এই হতাহতের ঘটনায় সবগুলো লাশ হস্তান্তর করা হয়েছে, কারণ তারা এই ফরিদপুর সদর উপজেলার আলফাটা এবং বোয়ালমারী এই 2টি উপজেলার বাসিন্দা ছিলেন। তারা সকালে ফরিদপুর আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরে একটি ত্রাণের সাহায্য সহযোগিতার জন্য এই পিকআপ ভ্যানে করে আসছিলেন। যারা পিকআপ ভ্যানে এসে তারা এই ত্রাণের টিম নিয়ে আবার বাড়ি ফিরবেন, এমন প্রস্তুতি নিয়েই তারা আসার পথেই ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা এলাকার দিকনগর নামক স্থানে বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হতাহতদেরকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে তারা প্রেরণ করেন। আর লাশ উদ্ধার করে সে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠান। সেখান থেকে হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে পরিবারের কাছে এই লাশগুলো হস্তান্তর করা হয়ে গেছে। এখন পর্যন্ত এই কিছুক্ষণ আগে সর্বশেষ একটি লাশ হস্তান্তর করা হয়। তারা প্রত্যেকটা পরিবারের লাশ নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন। আমরা জানতে পেরেছি এই যে হতাহতের মধ্যে একই পরিবারের 4 জন, যেটা রফিকুল ইসলাম, তার স্ত্রী এবং 2 সন্তান, 6 এবং 8 বছরের 2 সন্তান সহ 4 জন মারা গেছেন। এছাড়া এই 2টি গ্রামের যে ত্রাণের সহায়তা নিয়ে আসার জন্য ত্রাণ নেওয়ার জন্য যে ফরিদপুর শহরে আসছিলেন, সেই কারণে তারা এই অটো, এই যে ট্রাক পিকআপ ভ্যানে তারা আসছিলেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে আমি কথা বলেছি ফরিদপুরে যে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে এই হতাহত কেন ঘটলো, এই জন্য ইতিমধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি কথা বলছি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদারের সাথে। তিনি বলেছেন, এই হতাহত পরিবারদের মধ্যে আমরা
অর্থ সহায়তা হিসাবে তাৎক্ষণিক তাদের দাফন কাফনের জন্য 20,000 টাকা বরাদ্দ করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। এছাড়া সড়ক আইনে নিহত এবং আহত পরিবারদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে নিহত পরিবারদেরকে 5 লক্ষ টাকা এবং আহত পরিবারকে 3 লক্ষ টাকা সহায়তার ব্যবস্থা তিনিরা সহযোগিতা করবেন। এখন এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা কী কারণে হলো এই বিষয়ে আমরা কথা বলেছি হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে এসপি পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে। তারা বলেছেন যেহেতু সকালবেলা এই ঘটনাটি ঘটেছে, কার কারণে এই বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলো এটা তদন্ত সাপেক্ষে আমরা সুনিশ্চিত করে বলতে পারবো। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ফরিদপুরে এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে ওই সময় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুই পাশে ব্যাপক যানবাহন আটকে পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের রেকারের মাধ্যমে এই দুর্ঘটনা কবলিত দুটি বাস অপসারণ করার পরে আবার স্বাভাবিক হয় যানজট। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আর দাফন কাফনের জন্য লাশগুলো তাদের স্বজনরা তাদের গ্রামের বাড়িতে নিয়ে গেছে। এই ছিল ফরিদপুরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সর্বশেষ অবস্থা। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM মাসুদুর রহমান। এদিকে ময়মনসিংহ, শেরপুর ও ঝালকাঠি ও জামালপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত, কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সকাল 8:30টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন। আহতদের মধ্যে 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শেরপুরের হাওড়া আমতলা এলাকায় বাস চাপায় এরশাদ আলী নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এছাড়া ঝালকাঠির বাসস্ট্যান্ড ব্রিজ এলাকায় ট্রাক চাপায় নেসারাবাদ মাদ্রাসার খাদেম আবুল কালাম এবং জামালপুরের মেলান্দহে ইজি বাইক চাপায় আয়াত নামে এক শিশু নিহত হয়েছেন। একটা ঢাকার দিকে যাচ্ছি, আরেকটা হলো শেরপুর আসছে, ঢাকা থেকে শেরপুর, আরেকটা শেরপুর থেকে ঢাকা যাইতেছে। এই দুইটাই সংঘর্ষটা হয়েছে আর কি, যার ফলে এই মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। ঈদ ও নববর্ষের লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। মঙ্গলবার ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঢাকা ফেরত যাত্রীদের চাপ। ট্রেন ও বাসেও যাত্রী সংখ্যা ছিল অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি। এবারে যানজটবিহীন নির্বিঘ্ন ঈদ যাত্রায় স্বস্তি জানিয়েছেন সবাই। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। তাই সকাল থেকে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে ছিল রাজধানীমুখী বাড়তি মানুষের ভিড়। ঢাকা ফিরতে সবার প্রথম পছন্দ ট্রেন। সকাল থেকেই বিভিন্ন জেলার যাত্রী বোঝাই ট্রেন প্রবেশ করে ঢাকায়। অনেকে সিট না পেয়ে পুরো যাত্রাপথ দাঁড়িয়ে এসেছেন স্ট্যান্ডে টিকিটে। আমাদের কর্মক্ষেত্রে তো ফিরতেই হবে, এর জন্য ফিরে আসা। যদিও ভিড় ছিল অনেক, তারপরে আলহামদুলিল্লাহ নতুন ঢাকা আবার কর্মজীবনে নতুন করে ফেরা আর কি। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পেরেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এদিকে ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী চাপ ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। দক্ষিণের বিভিন্ন জেলা থেকে লঞ্চগুলো নির্ধারিত সময়েই ছেড়ে এসেছে। সদরঘাটেও পৌঁছেছে সময় মতো, জানালেন যাত্রীরা। তবে ভাড়া নিয়ে অসন্তোষ অনেকের। যাত্রী তুলনামূলক একটু বেশি হলো, বাস আল্লাহর রহমতে সবাই সুস্থভাবে আসতে পারছে, ঠিকঠাক মতো অফিস ধরতে পারবে, এতে মানুষ অনেক স্বস্তি। আমরা যত জানি যে ভাড়া 4,000, আমাদের কাছে রাখলো 4,500 টাকা। আবার আমাদের ক্যাবিনের সামনে ওরা আবার এক্সট্রা বেড দিয়ে লোকজন শোয়াই দিছে, ভাড়া দিছে, মানে রুম থেকে বের হওয়া ঢোকা খুবই কষ্ট করেছে। তো ওভারঅল সার্ভিস খুবই বাজে ছিল। বিভিন্ন জেলা থেকে বাসে করে ভোরে রাজধানীতে পৌঁছান যাত্রীরা। সড়ক মহাসড়কে যানজট না থাকায় নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছেছে বেশিরভাগ বাস। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 23 মে পর্যন্ত জামিন পেয়েছেন ডক্টর ইউনুস সহ গ্রামীণ ব্যাংকের 4 কর্মকর্তা। স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর না হওয়ায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন আসামি পক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের দাবি, আইনে এর কোনো বিধান নেই। শ্রমিকের লভ্যাংশ সহ অধিকার লঙ্ঘনের অভিযোগে 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ ব্যাংকের 3 কর্মকর্তাকে 6 মাসের জেল ও 30,000 টাকা জরিমানা করে শ্রম আদালত। 28 জানুয়ারি আপিলের পর 3রা মার্চ পর্যন্ত জামিন পান তারা। পরে আরেক দফা জামিন পেলেও এর মেয়াদ শেষ হয় 16 এপ্রিল। সে কারণেই স্থায়ী জামিন পেতে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জন।
তবে জামিন শুনানির পর তাদের 23 মে পর্যন্ত জামিন দেয় আদালত। এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আসামিপক্ষ। আমার আবেদন, আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। উনি বলেছেন আমি নির্দোষ, আমার একটাই হচ্ছে অপরাধ, আমি বলেছি দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো, সারা বিশ্বের দারিদ্রতাকে মিউজিয়ামে পাঠাবো। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীর সঙ্গে একমত নন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলছেন আইনে স্থায়ী জামিনের কোনো বিধান নেই। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ফৌজদারি কার্যবিধিতে স্থায়ী জামিন বলে কোনো কিছু নাই। উনি সাজাপ্রাপ্ত, আপনার মাথায় রাখতে হবে, এটা বিচারাধীন মামলা না। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও এই মামলার জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক আশরাফুল হাসান, নূরজাহান বেগম, মোহাম্মদ শাহজাহান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার থেকে বিরত থাকতে এমপি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়েছেন ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি উপজেলা নির্বাচন থেকে বিরত থাকলেও দলটির অনেক নেতাই অংশ নেবেন। তার আশা উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এছাড়া সব প্রতিকূলতা কাটিয়ে দেশ সামনে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতিতে মোটামুটি একটা গতিশীলতা চলে এসেছে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বাজার নিয়ন্ত্রণ সহ সকল সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে দল হিসাবে আওয়ামী লীগ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। এত বড় একটা নির্বাচন, এর মধ্যে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না, ঘটেনি তা নয়, ঘটতেও পারে, তবে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। দলীয়ভাবেও করছি, প্রশাসনিকভাবেও করা হচ্ছে। কোথাও ব্যর্থ হয়ে ঘটলে সেখানে আমরা প্রশাসনিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। সোমবার স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হয়েছে এই সিদ্ধান্ত। সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি বলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। চলমান পরিস্থিতি আরও অবনতি হচ্ছে দাবি করে বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ বলেও অভিযোগ তাদের। 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির কেন্দ্রীয় নেতাসহ প্রায় 25,000 কর্মীকে কারাবন্দী বলেও আবারও দাবি করেছে দলটি। আসছে শনিবার থেকে রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা এই 4 বিভাগে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অন্তত আগামী 7 দিন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে, সাধারণত এপ্রিলে কালবৈশাখী ঝড়ের বড় প্রভাব থাকে, তবে এবছরের ব্যতিক্রম। আগামী 7 দিন সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কম। পূর্বাভাসে আরও বলা হয়, বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাওয়ার পাশাপাশি এ সময় তাপপ্রবাহ তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ঢাকা, রাজশাহী সহ কোথাও কোথাও তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছাড়িয়ে যাবার সম্ভাবনাও রয়েছে। 20 তারিখের পর্যায়ে তীব্রতা আর বেড়ে যাবে, আর সেক্ষেত্রে অনেক জায়গায় তাপমাত্রা আপনার 40-এর উপরে উঠে যাবে। আর বিশেষ করে আপনার রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশনের কিছু অংশ, ফরিদপুর, মাদারীপুর, এমনকি ঢাকাও তাপমাত্রা 40 ডিগ্রি ওঠার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এই যে আমরা আবহাওয়ার যে পরিবর্তনটি দেখছি, এটি কি গতানুগতিক স্বাভাবিক প্রক্রিয়া নাকি জলবায়ুর কোনো প্রভাব এখানে রয়েছে? এবং আগামী কয়েকদিনের ব্যাপারে আসলে কি পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে? দেখুন, বৈশাখ মাস তীব্র হয় গরম, এবং পাশাপাশি যদি বলা যায় যে এপ্রিল মে এটি হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সব থেকে শুষ্ক মাস। এই 2 মাসেই তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার রেকর্ড আছে। বাংলাদেশে 1972 সালে এই মে মাসে 45 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, আর
এই এপ্রিল মাসেই 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠারও রেকর্ড আছে 1960 সালে। যার কারণে এটা যে একেবারে জলবায়ুগত পরিবর্তনের কারণে হুট করে যে হয়েছে এরকম না। এই সময়টায় গরমের তীব্রতা তো থাকে এবং পাশাপাশি কালবৈশাখীর একটি ঝড়ের প্রভাবও থাকে। তো সেই ক্ষেত্রে কালবৈশাখী ঝড় হলে পারে বাতাসে বৃষ্টি এবং জলীয় বাষ্পর প্রভাব থাকে, এতে গরমের অনুভূতিটা একটু কম থাকে। কিন্তু এবছরে একটু ব্যতিক্রম, যার কারণে গরমের প্রভাবটা একটু বেশি লাগছে। যার কারণ এটার মূল কারণটা হচ্ছে কালবৈশাখীর ঝড়টা খুব একটা এবার দেখা যায়নি। আমরা সাধারণত দেখি যে পয়লা বৈশাখেই কালবৈশাখীর থাবাটা পড়ে, কিন্তু এবছর পয়লা বৈশাখ থেকে শুরু করে এখন পর্যন্ত খুব বড় রকমের কালবৈশাখী আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে দেখতে পাইনি। তবে এই মাসের শুরুর দিকে অর্থাৎ 5-6 তারিখের দিকে 2-3টি কালবৈশাখী ঝড় হয়েছিল এবং সেটি তীব্র আকার ধারণ করেছিল। তো এরপর প্রায় 10-12 দিনে একটি বড় স্পেল চলে গেছে। সেই স্পেলে কোনো বৃষ্টি বা ঝড়ের কোনো ঝড় আমরা দৃশ্যমান হয়নি। তবে আবহাওয়া অফিসের যে তথ্য, সে তথ্য অনুযায়ী এ মাসের শেষের দিকটা বেশ তীব্রই হবে গরম, কারণ আমাদের দেশের পশ্চিম অঞ্চল থেকে এই সময় বাতাস প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও বেশ আবহাওয়া এখন বেশ উত্তপ্ত হয়ে আছে, তো যার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়তে শুরু করেছে। এর ভিতরে 20 তারিখের পর এই প্রভাবটি আরও তীব্র হবে রাজশাহী, রংপুর সহ দেশের মধ্যাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোতে। তো এই কারণে এই সময়টায় বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত একেবারে ঘরের ভিতরে থাকতে, সরাসরি রোদ যেখানে পড়ে সেখানে সেই রাস্তাগুলো এড়িয়ে যাওয়ার কথা বলেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার অনির্বাণ। জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় অভিযোজন পরিকল্পনায় যুক্ত হবে স্বাস্থ্য খাত। প্রাথমিকভাবে সুইডিশ সরকার স্বাস্থ্য খাতে সহযোগিতা করবে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, জলবায়ুর সাথে স্বাস্থ্য খাত নিবিড়ভাবে জড়িত। এতদিন এ নিয়ে আলাদাভাবে কাজ হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে 113 ধরনের ক্ষতির মুখোমুখি পরিবেশ ও মানব সভ্যতা। স্বাস্থ্য নিয়ে উন্নত বিশ্বে কাজ হলেও উন্নয়নশীল দেশে তেমন বরাদ্দ থাকে না। এ সময় তিনি আরো বলেন, সুইডিশ প্রতিনিধিরা উন্নয়ন সহযোগী দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে। অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে কাজ করবে তারা। প্রাথমিকভাবে অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হবে। পরবর্তীতে জাতীয় অভিযোজন পরিকল্পনায় যুক্ত হবে স্বাস্থ্য খাত, জানালেন পরিবেশ মন্ত্রী। জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য, এটার মধ্যে কিন্তু একটা স্ট্রং একটা লিঙ্কেজ আছে। তো আমরা যখন আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানটা ফাইনালাইজ করি, স্বাস্থ্যের ক্ষেত্রে কয়েকটা রেফারেন্স আছে, তবে সুনির্দিষ্টভাবে আমাদের যে 113টা ইন্টারভেনশন আছে সেটার মধ্যে সুনির্দিষ্টভাবে স্বাস্থ্যকে নিয়ে আমরা কোনো কাজ করি নাই। তো এখন আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আমাদের যে ন্যাপ আছে, ন্যাপের মধ্যে স্বাস্থ্যের বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য। পর্যাপ্ত ক্রেতা না থাকায় বগুড়ার মহাস্থান হাটে বিপুল পরিমাণ টমেটো ও ঢেঁড়স ফেলে দিয়েছেন কৃষক ও বিক্রেতারা। সকালে সামান্য কিছু ক্রেতা থাকায় প্রতি কেজি টমেটো 5 টাকা ও ঢেঁড়স 3 টাকা বিক্রি হয়। এরপরে বাজার প্রায় ক্রেতা শূন্য হয়ে পড়লে টমেটোর কেজি নেমে আসে 2.5 টাকায়। কৃষকরা জানান, সবজি পরিবহনে যে টাকা খরচ হয়েছে তাই তুলতে পারছেন না। এ কারণে ফিরিয়ে না নিয়ে সবজি ফেলে দিতে বাধ্য হয়েছেন। এদিকে খুচরা বাজারে 1 কেজি টমেটো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। 10 কেজির দাম বলছে 20 টাকা, তাই আমি বলছি না, হবে না, 30 টাকা লাগবে। 2.5 টাকা কেজি পাইকারি, খুচরা বেচা হচ্ছে 10 টাকা কেজি, লেবার তাও লোক নেই। শুল্ক মওকুফ সুবিধা উঠে গেলেও আগের অবস্থায় ফিরছে না সয়াবিন তেলের দাম। যৌক্তিকভাবে দাম সমন্বয়ের আশ্বাস দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে সোমবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করে মিল মালিকদের সংগঠন। শুল্ক মওকুফের ফলে মার্চ থেকে লিটারে 10 টাকা করে কমে সয়াবিন তেলের দাম। সেই সময়সীমা শেষ হওয়ায় আগের দামে ফিরে যাওয়ার ঘোষণা দেয় তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। কর্মপদ্ধতি আমরা কিন্তু নির্ধারণ। তবে সয়াবিন তেলের আগের দামে ফেরার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি বলেন, আবার শুল্ক বসলেও দাম যৌক্তিকভাবে সমন্বয় করা হবে। যে ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। চাল, ডাল সহ 18টি নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার চেষ্টা করছে।
পণ্যের দাম নির্ধারণে ব্যবসায়ীদের পক্ষে নয়, সাধারণের কথা বিবেচনা করেই নির্ধারণ করা হয় বলে দাবি তার। একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আপনার ডাটা দিয়ে আমরা তুলে ধরবো, যাতে আমাদের বিভিন্ন সময়ে কোনো ক্রাইসিসের সময় বা কোনো অনুষ্ঠানের সময় 15 দিন 20 দিনের জন্য স্পেশাল ছাড় না চাইতে হয়। সারা বছর যেন আমরা নিরবিচ্ছিন্নভাবে পণ্যের সরবরাহ রাখতে পারি এবং একটা যৌক্তিক মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন ভোক্তারা পায়। 2-1 মাসের মধ্যে টিসিবির অস্থায়ী দোকানগুলোকে স্থায়ী করার পরিকল্পনা রয়েছে সরকারের। শহীদ যাদের আত্মত্যাগী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। প্রকাশ্যে চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, অবহেলায় আটকে আছে পাটের ব্যাগের বাণিজ্যিক উৎপাদন। সাভারের গেন্ডায় কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে আহত 5, গুরুতর 2 জনের পুড়েছে শরীরের 45%। নিষিদ্ধের 22 বছর পরেও সবার হাতে হাতে ঘুরছে পলিথিন। নির্বিচারে ছড়াচ্ছে নদী, নালা, খালবিল থেকে শুরু করে ফসলের ক্ষেত পর্যন্ত। সাম্প্রতিক গবেষণায় বছরে একবার ব্যবহৃত পলিথিনের পরিমাণ 80,000 টন। ঢাকার কয়েকটি নদীর মাছের পেটে মাইক্রোপ্লাস্টিক পাওয়ায় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ছোট কাঁচাবাজার থেকে বড় শপিং মল, সবার হাতেই পলিথিন, অথচ এর ব্যবহার সরকার নিষিদ্ধ। 100 বছরেও পৌঁছবে না এমন জিনিসের তালিকায় আরও যোগ হয়েছে পলিপ্রোপাইলিন যৌগে তৈরি টিস্যু ব্যাগ। এর ব্যবহার সুপারমার্কেট থেকে শুরু করে পাড়া মহল্লার দোকানপাট পর্যন্ত। আর এসবের সবশেষ গন্তব্য জলাধার, কৃষিজমি। পলিথিন ব্যবহারের কারণে 3 ডাইমেনশনাল বিভিন্ন প্রবলেম হচ্ছে। এটি মাটিকে দূষণ করছে, পানিকে দূষণ করছে, জলাবদ্ধতা তৈরি করছে, এটি পোড়ানোর কারণে বায়ু দূষণ হচ্ছে। আলটিমেটলি এটি মানব শরীরে অ্যাকুমুলেটেড হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন পদ্ধতিতে। ফলে মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রকমের জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে। ডোবা একটা বিল, সেটা একটা নির্দিষ্ট ইকোসিস্টেম আছে এবং সেখানে যখন প্রচুর পরিমাণে প্লাস্টিক ওয়েস্ট জমা হচ্ছে, তখন কিন্তু এখানে জলজ উদ্ভিদ প্রাণীর বেঁচে থাকার সমস্যা তৈরি হচ্ছে। বাস্তু সংস্থানে একটা বড় পরিবর্তন আসছে, এখানে খাদ্যের অভাব দেখা দিচ্ছে। গবেষণা বলছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের 608 পয়েন্ট দিয়ে নদীতে পড়ছে পলিথিন। এতে শুধু নদীর গতিরোধ নয়, নষ্ট হচ্ছে প্রাণ প্রকৃতি, তৈরি হচ্ছে বড় স্বাস্থ্য ঝুঁকি। 77টি খাল দিয়ে ডাম্পিং পুরো ঢাকা শহরের প্লাস্টিক যা উৎপাদিত হয়, যা ব্যবহৃত হয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মূলত চিপসের প্যাকেট, ছোট প্লাস্টিকের বোতল, স্ট্র, এগুলো আমরা অনেক বেশি পেয়েছি এবং এটা প্রতিনিয়ত এভরি ডে এভরি মোমেন্ট এটা আসলে, এটা ক্যালকুলেট করে কুল পাওয়া যাবে। এই গবেষণা করে দেখেছি যে বিভিন্ন বুড়িগঙ্গা, শীতলক্ষা, ধলেশ্বরী, বালু, এমনকি মেঘনা নদীর থেকেও আমরা মাছের স্যাম্পল কালেক্ট করেছি যেখানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ মাছ খাদ্য হিসেবে এখন প্লাস্টিক খাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান এসডোর গবেষণা বলছে ঢাকা ও একে ঘিরে থাকা নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে দিনে পলিথিনের ব্যবহার 8,000 টন, যদিও সরকার আইন করে এটি নিষিদ্ধ করে 2002 সালে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ পলিথিন ব্যাগ চলছে দেদারসে, অথচ পাটের তৈরি সোনালী ব্যাগ পড়ে আছে অবহেলায়। বিজ্ঞানের অভিযোগ, নীতিমালা নেই, বাজারজাত করার চেষ্টা নেই সরকারের। আর পাট মন্ত্রণালয়ের সচিব বলছেন উৎপাদন প্রক্রিয়া ও খরচ কোনো কিছুই চূড়ান্ত হয়নি, এমন দোটানার মধ্যে রয়েছে পরিবেশ বান্ধব ব্যাগটি। এখন সবার অপেক্ষা 100 কোটি টাকা বরাদ্দের। 2016 সালে পাটের সূক্ষ্ম সেলুলোজ দিয়ে ব্যাগ উদ্ভাবন করেন বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান। নাম দেয়া হয় সোনালী ব্যাগ। দেখতে সাধারণ পলিথিন ব্যাগের মতো হলেও এটি পচনশীল। সম্ভাবনা বিবেচনায় 2017 সালে ডেমরা লতিফ বাওয়ানি সরকারি জুট মিলে নেওয়া হয় একটি পাইলট প্রকল্প। বর্তমানে দিনে 30 থেকে 40 কেজি সোনালী ব্যাগ উৎপাদন হচ্ছে। প্রতি কেজির দাম 1000 টাকা। একটি ব্যাগের দাম পড়ে প্রায় 10 টাকা। কিন্তু 8 বছরেও এই ব্যাগ বাজারে আসেনি। নীতিমালা না থাকায় এর কারণ বলছেন উদ্ভাবক। তার দাবি বিপণনের দায়িত্ব নিতে হবে সরকারকেই।
সরকারের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বাড়াতে হবে, সরকার একটা নির্দিষ্ট নীতিমালা এখন করতে হবে সোনালী ব্যাগ নিয়ে, এবং এটার নতুন ম্যানেজমেন্ট থাকতে হবে, নিউ ফান্ড ক্রিয়েশন করতে হবে, তাহলে সোনালী ব্যাগ বাজারে দ্রুততার সহিত আসবে। কারো মাধ্যমে ওই অল্প কিছু টাকা দিয়ে কাজটা করলে আমরা যেটা চাচ্ছি এটা কখনোই ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো না। মন্ত্রণালয় বলছে সোনালী ব্যাগের উৎপাদন প্রক্রিয়া, খরচ সবকিছু এখনও অস্পষ্ট, এজন্য বেসরকারি বিনিয়োগ আসছে না। সচিব জানান সোনালী ব্যাগ উৎপাদনে জুলাইয়ে 100 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। আপনারা আশাবাদী থাকতে পারেন, আমি এখন যে পর্যন্ত নিয়ে আসছি, এখন ওই প্রজেক্টটা তো পাস করা প্রজেক্ট, এটা কাজ শুরু করলে মেশিনপত্র আইনা উৎপাদন শুরু করলে একটা ভালো কিছু দেখা যাবে, এইটুকু আপনারা বলতে পারি। সুতরাং একেবারে টিল টুডে উই আর ইন এ ভেরি রাইট ট্র্যাক এবং আই এম ভেরি মাচ পজিটিভ। তবে পাটের তৈরি সোনালী ব্যাগ ব্যবসায়িকভাবে সফল করতে দাম সহনীয় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নিয়ে কথা বলতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো এর মহাসচিব শাহরিয়ার হোসেন। জনাব শাহরিয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন। 2016 সালে উৎপাদন হয়েছে পাটের তৈরি যে সোনালী ব্যাগ। আসলে পরিবেশ দূষণ রোধে এই প্লাস্টিক নিষিদ্ধ করে সোনালী ব্যাগটি বাজারে আসলো না, প্রতিবন্ধকতাগুলো কি কি ছিল? অ্যাকচুয়ালি এটা ডক্টর মোবারক বলেছেন যে একটা আসলে সঠিক নীতিমালা, এবং এটা যেহেতু একটা বাণিজ্যিক প্রোডাক্ট হবে, এটার কিন্তু সেভাবেই একটা বিজনেস প্ল্যান থাকা দরকার ছিল, এবং বিজনেস প্ল্যানটা আসলে এখনো হয়নি আমার জানা মতে। ফলে এটা নীতি নির্ধারণী পর্যায়ে পড়ে আছে, সেখানে আসলে দ্রুত একটা বিজনেস প্ল্যান হওয়া দরকার। পাশাপাশি এটা সহজলভ্যতা একটা জরুরি বিষয়, যে নিশ্চয়ই মানুষ পলিথিনের বিকল্প হিসেবে 10 টাকা দিয়ে এই ব্যাগটা কিনবে না, তো সেটাকে যাতে ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায় সেটা করাটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। এটা ভেবে দেখতে হবে যেটাকে কিভাবে ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায়। এই দুটো বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ। এই দুটো বিষয়কে যদি অ্যাড্রেস করা হয় এবং এটা পচনশীল বলা হচ্ছে, এবং সেটাকে আসলে ক্লিয়ার করা উচিত যে এটা পচনশীল, কত পার্সেন্ট পচনশীল, এটা 100% পচনশীল কিনা। আমরা যদি পলিথিনের বিকল্প হিসেবে চিন্তা করি, তাহলে অবশ্যই এটাকে পরিবেশ বান্ধব বলা হচ্ছে, পরিবেশ বান্ধব কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সবগুলো দিক বিবেচনা করে যত দ্রুত সম্ভব এটার একটি পদক্ষেপ যদি নেওয়া যায়, তাহলেই হয়তো এটা একটা মুখ দেখবে। আর একটা ব্যাপার ডক্টর মোবারক বলেছেন, আমরাও বলি যে এ ব্যাপারে আসলে মানুষের মধ্যে সচেতনতা দরকার, এবং এই ব্যাগটা কিভাবে রিপ্লেসমেন্ট হবে সেটা বলা দরকার। জনাব শাহরিয়ার হোসেন, সেক্ষেত্রে আরেকটি কথা জানতে চাইবো যে এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে আপনারা কাজ করছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষকে আসলে আরেকটু সচেতন করার ব্যাপারে আপনাদের কর্মসূচিগুলো কি কি রয়েছে? আমরা আসলে কন্টিনিউয়াসলি কাজ করছি। আপনারা জানেন যে 90 সাল থেকে এসডো এই পলিথিনের বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু করে, এবং আজকের যে ধারাবাহিকতায় আপনারা দেখছেন যে পলিথিন নিষিদ্ধ হয়েছে, সেটা কিন্তু আমরা সেই 90 সাল থেকে শুরু করার ফলশ্রুতিতে আমরা ব্যাপক আন্দোলন করেছি, জনসচেতনতার কাজ করছি। বর্তমানে আমরা স্পেসিফিক কিছু কাজ হাতে নিয়েছি, যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে এ ব্যাপারে সচেতনতার কার্যক্রম পরিচালনা করছি। এবং সম্প্রতি সরকার, বিশেষ করে মাননীয় পরিবেশ মন্ত্রীর উদ্যোগে প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস বা প্লাস্টিক ফ্রি স্কুল যেটা আমরা শুরু করেছিলাম, সেটা এখন সরকারের 100 দিনের কর্মসূচির মধ্যে এসেছে, এবং আমরা আশাবাদী যে এর মাধ্যমে আমরা ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে পারবো। সারা বাংলাদেশে কিন্তু 16টা বিভাগীয় শহরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং আশা করি এর মধ্যে দিয়ে একটা ব্যাপক সচেতনতা তৈরি করা সম্ভব হবে। জি জনাব শাহরিয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য। সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ 2 জন সহ 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার রাতে গেন্ডা এলাকায় টিনশেড ভবনে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামে কাপড়ের দোকানে এই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস জানায় বিস্ফোরণে কাপড়ের দোকানের টিনের চাল দুমড়ে যায়। দগ্ধ দোকান মালিক ইউসুফ আলী ও তার বন্ধু নাহিদ মিয়াকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের 30 ও 45% পুড়ে গেছে। বাজার থেকে বের হয়ে বাসার দিকে যাওয়ার রওনা করছি,
বিকট একটা শব্দ হয়েছে, যে বিকট একটা শব্দ হওয়ার পরে কাজ ছিটাইছে, আমরা আহত হয়েছি। এসি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোকানে থাকা 3 জন মোটামুটি দগ্ধ হয়েছে, প্রায় 30 থেকে 40%। এর মধ্যে 2 জনের অবস্থা নাকি আশঙ্কাজনক, তাদেরকে এনাম মেডিকেল থেকে ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়েছে। এছাড়া পথচারী সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রাজধানীর ভাসান থেকে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ মোহাম্মদ লিটনের মৃত্যু হয়েছে। এর আগে মারা যান তার মা ও স্ত্রী, 2 মেয়ে ও ছেলের অবস্থাও সংকটাপন্ন। ভোর 6টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান লিটন। শনিবার মৃত্যু হয় তার মা মেহেরুন্নেসার, আর গতরাতে মারা যায় তার স্ত্রী সূর্যবানু। এছাড়া মেয়ে লামিয়ার 55, লিজার 30 এবং ছেলে সুজনের গায়ের 43% পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় গুরুতর বলছেন চিকিৎসকরা। 12 এপ্রিল মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে এই আগুন লাগে, তাতে দগ্ধ হন তারা 6 জন। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ি জনপদে চলছে নানা আয়োজন। জলখেলা উৎসব সাংগ্রাইয়ে মেতেছেন ভিন্ন ভাষাভাষী মারমা জাতিগোষ্ঠীর মানুষেরা। রাঙামাটি স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংস্থা আয়োজিত জলখেলা উৎসবে সামিল তরুণ তরুণীরা। সাংগ্রাই উৎসবে তারা পরস্পরের দিকে মৈত্রীয় জল ছড়িয়ে, যার মধ্য দিয়ে পুরনো বছরের জরাজীর্ণতা ধুয়ে মুছে যায় বলে বিশ্বাস তাদের। পাশাপাশি সামনের দিনের জন্য শুভকামনাও জানান। পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উচ্ছ্বাস দেখতে সামিল হয়েছেন পর্যটকেরাও। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, তীব্র তাপদাহ উপেক্ষা করেও কিন্তু এবার আয়োজন করা হয়েছে এই জলকেলি উৎসবে। এই উৎসবে আসলে কি পরিমাণ তরুণ তরুণীরা অংশ নিয়েছেন এবং পর্যটকেরাও এবার সামিল হয়েছেন, সব মিলিয়ে আসলে এই আয়োজন কেমন হচ্ছে? আসলে তীব্র দাবদাহ উপেক্ষা করে রাঙামাটির মারি স্টেডিয়ামে ইতোমধ্যে হাজারো তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বনিতা তারা উপস্থিত হয়েছেন। আমরা এখন একেবারে জলকেলি মঞ্চের পাশেই আছি। মারমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস অনুযায়ী নতুন বছরে পরস্পরের দিকে পবিত্র জল ছুঁড়ে তারা মূলত নিজেদের এর পুরনো বছরের গ্লানি, জড়তা এসব দূর করেন। পাশাপাশি নতুন বছরে মৈত্রীর বন্ধনে তারা নিজেদেরকে আবদ্ধ করেন এই পবিত্র জল ছুঁড়ে মারার মাধ্যমে। এবং সেই হিসেবে প্রতি বছরই মূলত রাঙামাটিতে এই অনুষ্ঠানটি হয়। এর বাইরে আরও বেশ কিছু জায়গায়, বিশেষ করে আমরা চিতমরমের কথা বলতে পারি, খাগড়াছড়ির কথা বলতে পারি, বান্দরবানের কথা বলতে পারি, সেখানেও এই জলকেলি উৎসব হয়। এবং এই জলকেলি উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে তারা বরণ করে নেয়, পরস্পরকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে। এবং আরেকটি বিষয় এখানে তারা আমাদেরকে আয়োজকরা বলছেন যে এই উৎসবটি এখন আর শুধু মারমাদের উৎসব নয়, এটি এখন এখানকার সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি সবাই মিলে একটি সার্বজনীন উৎসবে এটি পরিণত হয়েছে, যে যার ফলে এখানে একেবারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এখন এখানে এসে এই উৎসবে সামিল হয় এবং পরস্পরের সাথে সৌহার্দ্য বিনিময় বা মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার এই সুযোগটি সকলে নিতে চান। আমরা এখানে আজকের এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসেকা আয়সা খান এবং এর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরাও ছিলেন। আর এখানে রাঙামাটির গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তারা সকলেই বলেছেন যে পাহাড়ে শান্তি, শৃঙ্খলা সবকিছু সকলের অংশগ্রহণেই শুধুমাত্র বিরাজ করা সম্ভব, বা এটি এইখানে বিরাজ করতে গেলে, শান্তি শৃঙ্খলা আনতে গেলে সকলের সম্মিলিত অংশগ্রহণ দরকার। সকলকে নিয়েই তারা বাংলাদেশ সরকার বর্তমানে এই কার্যক্রমটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারপরও যাতে সবাই সবার সাথে সহমর্মী থাকেন, সহানুভূতিশীল থাকেন, সকলের দুঃখে কষ্টে সবাই যাতে সামনের দিনগুলোতে পরস্পর এগিয়ে আসেন, সেই প্রত্যাশা থেকেই মূলত এবারে এই আয়োজনটা করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনুপম শীল জানাচ্ছিলেন রাঙামাটি থেকে। ক্রিকেটের বাইবেল খ্যাত ওয়েস্টার্নের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। 2023 সালে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জেতান কামিন্স। তার অধিনায়কত্বে মর্যাদার অ্যাশেজও পুনরুদ্ধার হয়। এত সব অর্জনের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয় কামিন্সকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে 163 রানের অনবদ্য ইনিংসের কারণে ওয়েস্টার্ন ট্রফি পেয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড। বর্ষসেরা নারী ক্রিকেটার ইংলিশ অলরাউন্ডার নাট স্ক্রিভার ব্রান্ট অ্যাশেজের 5 ইনিংসে 3 সেঞ্চুরি করেন তিনি। আর বর্ষসেরা টি20 ক্রিকেটার নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।